আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথম আলোতে জামাত নিয়ে কেমন প্রতিবেদন? গ্রামে গ্রামে এসব কি করছে জামাত? জামাতের ভেতরের ও বাহিরের রাজনীতি। জামাত ইসলামী ধীরে ধীরে মিডিয়ার কাছে, জাতীয় রাজনীতির কাছে এবং বিভিন্ন দলের কাছে আবারও আলোচনায় আসে, প্রাসঙ্গিক হয়ে উঠছে। 2023 সালের নির্বাচন যত ঘনিয়ে আসছে, জামাত ইসলামী জাতীয় রাজনীতিতে তত বেশি আলোচিত হবে, এটাই একটা বাস্তবতা। কারণ বাংলাদেশে জামাত এমন একটা শক্তি অর্জন করতে সক্ষম হয়েছে পপুলারিটির দিক থেকে। ক্ষমতায় তারা হয়তো বা এককভাবে যেতে পারবে না বা সেই সক্ষমতা নেই, কিন্তু ক্ষমতায় কারা যাবে কি যাবে না এটা নির্ভর করে জামাত যেদিকে মোড় দেবে সেটার উপর অনেকাংশে। ক্যালকুলেশনের সুবিধার্থে বা এসব কারণেই কিন্তু জামাত ইসলামী সবার কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন যাবৎ জামাত ইসলামী প্রকাশ্য রাজনীতি করতে পারছে না, তাদের রাজনৈতিক অধিকারকে জোর করে অন্যায়ভাবে সংকুচিত করা হয়েছে। তো এখন এইসব নানান বিষয় নিয়ে বাংলাদেশের জাতীয় দৈনিক প্রথম আলো, এই প্রথম আলো কিন্তু সার্কুলেশনের দিক থেকে সেকেন্ড মোস্ট সার্কুলেটেড নিউজ পেপার। সবচেয়ে বেশি সার্কুলেশন হয় বাংলাদেশ প্রতিদিনের। একসময় সবচেয়ে বেশি পরিমাণ বা বেশি সংখ্যক কপি প্রথম আলোরই কিন্তু বিক্রি হতো, কিন্তু মানের দিক থেকে, স্ট্যান্ডার্ডের দিক থেকে প্রথম আলোই বেস্ট। হ্যাঁ, তাদের এডিটোরিয়াল পলিসির ইসলামপন্থীদের আপত্তি থাকবে, কিন্তু মানের দিক থেকে কিন্তু প্রথম আলো সব দিক থেকে বেস্ট। প্রথম আলো ডেইলি স্টার অলমোস্ট সমমানা পত্রিকা বা সমান মানের পত্রিকা। বাংলাদেশ প্রতিদিন সেই মানের কিন্তু হতে পারেনি। তো এই প্রথম আলো হঠাৎ একটা রিপোর্ট করেছে জামাত ইসলামীকে নিয়ে তাদের রাজনীতি সেকশনে, যেখানে তারা এই রিপোর্টের মধ্যে এমনভাবে কিছু দেখানোর চেষ্টা করছে। আজকের পত্রিকার রিপোর্ট, আমি যখন কথা বলছি আজকের রিপোর্ট, এমনভাবে শিরোনাম দিয়েছে যাতে জামাতের দায়িত্বশীল নেতা, সমর্থক, শুভাকাঙ্ক্ষী অনেকেই বিভ্রান্তিতে পড়তে পারে যে গ্রামে গ্রামে এসব কি করছে জামাত, তা আসলে কি, বাস্তবতা কি, অনেকের বিষয়টা ধরতে কষ্টও হতে পারে। আর এখানে প্রথম আলোর রিপোর্টার প্রতিবেদক কতটুকু সঠিক রিপোর্ট করেছে, বস্তুনিষ্ঠতা কতটুকু, নানান বিষয়ে আমি আলোচনা করব। এখানে এমনভাবে বোঝানোর চেষ্টা করেছে মনে হচ্ছে যেন প্রথম আলো অনুসন্ধানী প্রতিবেদন করে অনেক কিছু বের করে এনেছে জামাতের ভেতরের রাজনীতি সম্পর্কে। আসলে কতটুকু সঠিক, রাজনীতি সম্পর্কে একটা ধারাবাহিক রিপোর্ট করছে, তার 3 নম্বর সেকশন, 3 নম্বর পার্ট, এপিসোড রাজনীতি 3। সেখানে প্রথম আলো শিরোনাম করেছে গ্রামভিত্তিক কমিটি করছে জামাত। দীর্ঘদিন ধরে সেলিম জাহিদ ইসলামিক বিট নিয়ে ভালো রিপোর্ট করেন। জামাত সহ অন্যান্য ইসলামী নেতৃবৃন্দের সাথে ভালো সম্পর্ক রয়েছে, যথেষ্ট ভালো সাংবাদিক, কোনো সন্দেহ নেই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইসলামী রাজনীতি সম্পর্কে তার প্রতিবেদনের দুর্বলতাও কিন্তু মাঝে মাঝে আমরা দেখি। আজকের রিপোর্টের মধ্যে এরকম কিছু আছে কিনা। দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে দৃশ্যমান তৎপরতায় নেই জামাত ইসলামী। দলীয় সূত্রগুলো বলছে বৈরী পরিস্থিতির কারণে তারা প্রকাশ্যে নেই। এই মুহূর্তে প্রকাশ্যে তৎপরতার চেয়ে আভ্যন্তরীণ সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার দিকেই তাদের মনোযোগ। বর্তমানে দলের গ্রামভিত্তিক কমিটি গঠনের কাজ চলছে। তো এখন এ কথাটা 100% সঠিক হলো না, দিবালোকের ন্যায় স্পষ্ট। জামাত ইসলামী যে কোনো পরিস্থিতিতে তাদের সাংগঠনিক তৎপরতা বা সাংগঠনিক শক্তি বৃদ্ধি, মোবিলাইজেশন, এটা অলওয়েজ করে, কিন্তু এই মুহূর্তে প্রকাশ্যে রাজনীতিতে আসার দিকে মোটামুটি গুরুত্ব দিচ্ছে, বিভিন্ন জায়গায় চেষ্টা করছে, এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু প্রথম আলো বলছে হ্যাঁ, জামাতের নেতাদের রেফারেন্স দিয়ে হয়তো বলছে, কিন্তু এখানে প্রতিবেদনগত কিছু দুর্বলতা রয়েছে, যে এটা তেমন গুরুত্ব দিচ্ছে না প্রকাশ্যে রাজনীতিতে আসার তৎপরতার চেয়ে। এটা ঠিক না, প্রকাশ্যে তৎপরতার উপর গুরুত্ব দিচ্ছে। আর দল গোছানো এগুলো যেমন সবসময় 12 মাস যে কোনো পরিস্থিতিতেই করে, এটা নতুন কিছু নয়। এরপরে যেটা বলছে গ্রামভিত্তিক কমিটি গঠনের কাজ চলছে। এই গ্রামভিত্তিক কমিটি আবার কি? এটা অনেকের কাছে তো নতুন। জামাতের তো শাখা রয়েছে, উপশাখা রয়েছে, তাদের গঠনতন্ত্রের সাংগঠনিক একটা স্ট্রাকচার রয়েছে। এর বাহিরে গ্রামভিত্তিক আলাদা কোনো নির্বাচনী বা রাজনৈতিক কমিটি আছে কিনা সেটা আমি বলবো, যেটা প্রথম আলো দাবি করছে। এ বিষয়ে আরও কথা ভিতরে বলেছে।
জামাতের নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মাঠের রাজনীতিতে নীরব থাকলেও দেশের রাজনীতির পরিস্থিতির উপর নজর রয়েছে তাদের। এটা তো সবসময় থাকবে। তারা বলছেন, দেশে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন বৃহত্তর রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে। এই লক্ষ্যে রাজপথে বিরোধী দলগুলোর মধ্যে নতুন কোনো কৌশল ও কর্মসূচিতে বৃহত্তর ঐক্য হলে তাতে সক্রিয় ভূমিকায় থাকবে জামাত। হ্যাঁ, এটা একটা কথা যে বিএনপির নেতৃত্বাধীন যুগপথ হোক আর জোটগত হোক, যে কোনো গণতান্ত্রিক তৎপরতায় জামাত ইসলামী তাদের পার্ট হবে, এ বিষয়ে তার আগ্রহ প্রকাশ করেছে, তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। কারণ অতীতেও যে কোনো গণতান্ত্রিক সংকটে বা আন্দোলনে জামাত সামনে সারিতেই ছিল। বর্তমানে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক কিছুটা টানপোড়েন চলছে। দল দুটির যোগাযোগও আগের মতো ঘনিষ্ঠ নয়, যদিও ২০ দলীয় জোটের শরিক হিসাবে জামাত এখনও বিএনপির সঙ্গেই আছে। কতটুকু আছে এ বিষয়েও কিন্তু সেলিম জাহিদ এই প্রতিবেদনের মধ্যে তুলে ধরেছেন। তবে সামনে নির্বাচন কেন্দ্রিক আন্দোলন ও নির্বাচনে দল দুটির সম্পর্ক কেমন হবে তা নিয়ে এই দুই দলের মধ্যে নানান আলোচনা রয়েছে। জামায়াতের নেতারা বলেছেন, জামায়াত ও বিএনপির লক্ষ্য একই। এই কী লক্ষ্য একই? মানে পলিটিক্যাল সরকার পতনের লক্ষ্য এক, অন্য কিছুর লক্ষ্য কিন্তু এক নয়। দুইটা আলাদা আলাদা ভিন্ন আদর্শের দল। এ লক্ষ্যে রাজপথে বড় আন্দোলন গড়তে বিরোধী জোট যদিও আরও বিস্তৃত হয় কিংবা ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টকে নিষ্ক্রিয় রেখে সবাই যার যার মতো করে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নেয়, তাতে সমর্থন থাকবে জামাতের। অর্থাৎ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে বিরোধী দলগুলোর যে কোনো কৌশল ও কর্মসূচি গ্রহণে তারা নীতিগতভাবে একমত, সেটা গণতান্ত্রিক হতে হবে নিঃসন্দেহে। এ বিষয়ে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, একটি আন্দোলন হবে এটি নিশ্চিত, তবে কোন প্রক্রিয়া কিভাবে হবে তা কৌশলগত বিষয়। ২০ দলীয় জোটও আরও বড় হতে পারে, সবাই যুগপথ আন্দোলন করবে, সেটাও হতে পারে। জামাত দল হিসাবে যে কোনো কর্মসূচি কৌশল গ্রহণে প্রস্তুত, এটা জানিয়ে দিয়েছে। তো এখানে ২০ দলীয় জোট কার্যকর থাকা না থাকা এরকম না, প্রত্যেকের অবস্থান থেকেই। তবে এটাও ঠিক যে জামাতের সম্পর্কে আমরা বলেছি যে কতটুকু আন্দোলন করবে, কে কতটুকু শক্তি ব্যয় করবে, এটা নির্ভর করা উচিত জামাতের যে কল্পিত বা প্রস্তাবিত জাতীয় সরকার, সেটা বিএনপি ভিত্তিমূল হিসাবে ধরছে। সেই জাতীয় সরকারে সফল হলে কার অবস্থান কতটুকু হবে, কাকে কয়টা মন্ত্রণালয় দেবে, পোর্টফোলিও দেবে, এগুলোর উপর ভিত্তি করেও কিন্তু প্রত্যেকের অবস্থান থেকে চেষ্টা সাধনা চালিয়ে যাবে। তো এটা জামাতকে আগেভাগে একটু কনসিডারেশনে নেওয়া উচিত। আগামী নির্বাচন প্রশ্নে জামাতের মূল্যায়ন হচ্ছে 2014 বা 2018 সালের মতো আরেকটা এখানে জামাত পজিটিভলি কিছু দেখে, জাতীয়ভাবে তার ইতিবাচকভাবে দেখে। তো অনেকে প্রশ্ন করে যে ভবিষ্যৎ কি, পরিবর্তন হবে কিনা। জামাত সংগঠন হিসাবে পরিবর্তনে আশাবাদী, এটা কিন্তু এখানে উঠে এসেছে। 2014 বা 2018 সালের মতো আরেকটা জাতীয় নির্বাচন বহন করার ক্ষমতা বাংলাদেশ রাখে না। দলের নেতারা মনে করেছেন, দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে বাধ্য। কারণ এই নির্বাচনের উপর নিরূপিত হবে দেশের ভবিষ্যৎ। এছাড়া ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপি জামাতের রাজনৈতিক ভবিষ্যৎ কী, সেটাও নির্ধারিত হবে আগামী নির্বাচনের মধ্য দিয়ে। জামাত নেতাদের পর্যবেক্ষণ হচ্ছে, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতা হারায়, তাহলে দলটিকে দুঃশাসনের জন্য কঠিন জবাবদিহির মধ্যে পড়তে হবে। অন্যদিকে বিএনপির জন্য আগামী নির্বাচন অনেকটা শেষ লড়াইয়ের মতো, কারণ এ নির্বাচনের পর বয়সের কারণে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের একটি প্রজন্ম রাজনীতি থেকে বিদায় নেবে। একই পরিস্থিতি জামাতেরও। জামাতের মানবতা বিরোধী অপরাধে দলের শীর্ষ নেতৃত্ব হারানোর জামাতের জন্য আগামী নির্বাচন অস্তিত্ব রক্ষার লড়াইও। এসব বিষয়ে বিবেচনায় নিয়ে দলটির নীতি নির্ধারকরা সারা দেশে সংগঠন গোছানোর দিকে বেশি মনোযোগী হয়েছেন। এর মধ্যেও গণমাধ্যমে নিয়মিত বিবৃতি ও মাঝে মাঝে বিভিন্ন ইস্যুতে রাজধানীতে ঝটিকা মিছিলও বের হয় জামাত। এখন এই অংশ থেকে যেটা বোঝা যায়, জামাত মনে করে সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য, আর সুষ্ঠু নির্বাচন হতে বাধ্য হলে তো বিএনপি জামাত ক্ষমতায় আসবে, এটাও নিশ্চিত। তাহলে এটা থেকে ধারণা করা যায়, এই রিপোর্টের সামারি বা এই রিপোর্ট বিশ্লেষণে জামাত ইসলামী যথেষ্ট আশাবাদী তারা আবারও ক্ষমতায় আসবে 2023 সালেই। হতাশ নয়। জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের একজন সদস্য বলেন। তো এখানে প্রথম আলো বা বিভিন্ন রিপোর্টার যখন নির্বাহী পরিষদের একজন সদস্য, নাম প্রকাশে অনিচ্ছুক একজন জামাত নেতা, এগুলো যখন বলে,
তখন বেশিরভাগ ক্ষেত্রে এটা সত্যতা নিয়ে সন্দেহ করা যায়। কারণ জামাতের লোকজন যা বলে সেটা স্পষ্টই বলে, নাম প্রকাশ করতে অনিচ্ছা সত্ত্বে এরকম কিছু বলার কালচার সাধারণত জামাতে তেমন থাকে না, ছিল এবি পার্টির উত্থানের আগে, কিন্তু এখন নেই। আমাদের 80 থেকে 90 ভাগই ইন্টারনাল ওয়ার্ক, অর্থাৎ সাংগঠনিক কাজ বা সংগঠন বিস্তৃত করার কাজ। এ কারণে দেশে যখন রাজনীতি থাকে না তখন আমাদের সাংগঠনিক কাজ করতে সমস্যা হয় না। এখন আমরা গ্রামভিত্তিক কমিটি করছি, এইটাকে প্রথম আলো নিয়েছে যে গ্রামভিত্তিক কমিটি করছে জামাত। এমনভাবে তারা বুঝিয়েছে যে গ্রামভিত্তিক কমিটি মানে 23 সালে নির্বাচন উপলক্ষে হয়তো বা স্পেশাল কোনো কমিটি করছে, এমন কিছু না, এগুলো কিছুই না। এখানে নির্বাহী পরিষদের এক সদস্যের রেফারেন্স দিয়ে যেটা বলা হচ্ছে গ্রামভিত্তিক কমিটি করছে, এটা স্বাভাবিক তাদের অন্যান্য সময়ের কাজের মতোই। যেমন তাদের শাখা রয়েছে, উপশাখা রয়েছে, প্রত্যেকটা গ্রামে গ্রামে তাদের অথবা তাদের পারিবারিক ইউনিটেরও কথাবার্তা রয়েছে, এগুলোই। এখানে গ্রামভিত্তিক ইউনিট বলতে আলাদা কিছু মোটেই নয়, যে আলাদা রাজনৈতিক কোনো কমিটি না। তাদের সাংগঠনিক স্বাভাবিক কাজকর্ম তাদের গঠনতন্ত্র কিংবা তাদের কর্মপদ্ধতির আলোকেই চলছে। তো এখানে প্রথম আলো এই শিরোনাম দিয়ে যে ভিন্ন কিছু বার্তা দিতে চেয়েছে যে আলাদা মনে হয় গ্রামভিত্তিক কমিটি করছে, এটা একেবারেই ঠিক নয়। এটা স্বাভাবিক সাংগঠনিক কাজকর্ম। আজ থেকে 15, 20, 30 বছর আগে যেরকম ছিল, যেরকম শাখা উপশাখা ইউনিয়ন ওয়ার্ড, এখন ওই রকমই, এটা আলাদা কিছু নয়। ভবিষ্যতে বিরোধী দলগুলোর যে কোনো কৌশল ও কর্মসূচিতে ভূমিকা রাখার চিন্তা করলেও দলটিকে নিয়ে বিএনপির নীতি নির্ধারকদের পরিকল্পনা এখনও স্পষ্ট নয়। স্পষ্ট নয় এ কথাটাও ঠিক নয়, এই রিপোর্টের শেষেই কিন্তু রিপোর্টের মধ্যেই অনেকটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। জামাতকে সামিল করে জোটবদ্ধভাবে আন্দোলন ও নির্বাচন নিয়ে বিএনপিতে মতবিরোধ রয়েছে। গণমাধ্যমে এখনও খবর বেরিয়েছে যে জোটবদ্ধ আন্দোলনের ব্যাপারে জামাতকে না নেওয়া সিদ্ধান্ত হয়েছে বা না করে দেওয়া হয়েছে। তবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতকে না করার খবর নাকচ করে দিয়ে প্রথম আলোকে বলেন, এসব গণমাধ্যমের মন গড়া খবর। তিনি বলেন, পরিস্থিতি যুগপৎ আন্দোলনের দিকেই যাচ্ছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা চলছে, এখনও কিছু চূড়ান্ত হয়নি। এর মানে জামাতকে না করে দিয়েছে অমুক তমুক, এগুলো এটা তো স্পষ্ট তাহলে বিএনপির অবস্থান। যেখানে বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা দেশে যারা আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বলেছেন এগুলো মন গড়া রিপোর্ট, তাহলে এখানে তো কোনো সন্দেহের অবকাশ নেই, জামাতকে মোটেই বিএনপির পক্ষ থেকে না করে দেওয়া হয়নি। এরপরে আর কোনো সন্দেহ থাকার কথা নয়, যেহেতু মন গড়া রিপোর্ট হিসেবে একেবারে ডিনাই করেছেন মির্জা ফখরুল সাহেব। অবশ্য বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের একটি অংশ এখনই জামাত থেকে আলাদা হতে চায়। এ নিয়ে অনেক গণমাধ্যমে প্রকাশ্য কথা বলছেন। এখন যাদের কথা বলছে প্রকাশ্যে জামাতকে আলাদা হতে চায়, এরা মূলত বিএনপি সংস্কারপন্থী নেতা, এদেরকে বিএনপি সাইড লাইনে পাঠিয়ে দিয়েছে। এরা আলোচনায় আসার জন্যে বা এই সংস্কারের একটা ইস্যু তৈরি করার জন্যে এই জামাত নিয়ে রাজনীতি করছে। বাস্তবিক পক্ষে বিএনপির মূলধারার কেউ এই ধরনের কথা বলে না। বিএনপির সংস্কারপন্থী চেনার একটা উপায় হচ্ছে যারা জামাত থেকে এই মুহূর্তে আলাদা হতে চায়, এটা বিএনপির মূলধারার নীতি নির্ধারকরা মনে করে। এ নিয়ে অনেক গণমাধ্যমে প্রকাশ্যে কথা বলছেন। তারা মনে করেন জামাতের নেতিবাচক ভাবমূর্তির কারণে বহির্বিশ্বের বিএনপিও বিতর্কে পড়ছে। এটাই তো একটা ভুয়া কথা। কী বিতর্কে পড়ছে? আর বহির্বিশ্ব কি বিএনপি ক্ষমতা এনে দেবে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছে না, আর কিছু কিছু নেতার টেনশন যে বহির্বিশ্বে বিতর্কে পড়ছে। কি বিতর্কে পড়ছে? কোন দেশ বলছে? এগুলো ভুয়া কথা। এগুলো বহির্বিশ্বের বিতর্কের এখানে ভ্যালু কতটুকু? দরকার তো ভোট আর আন্দোলন, সেখানে বহির্বিশ্বের হিসাব নিকাশ কেন আসবে? এ অবস্থা থেকে বের হওয়ার এখনই উপযুক্ত সময়। যদিও দলের আরেকটি অংশ ভোটের হিসাব নিকাশের কারণে এখনই জামাতকে হাতছাড়া করতে রাজি নয়। তো এখানে বহির্বিশ্বে তো বিপদে পড়লে, বিতর্কে পড়লে সরকারের পড়া উচিত, যে সরকার কেন নিষিদ্ধ করছে না। যে দেশে একটা বৈধ সংগঠন, তার সাথে জোট করলেই বহির্বিশ্বে বিতর্কে পড়বে বিএনপি, সরকার পড়বে না, এগুলো ফালতু কথা, এগুলো সংস্কারপন্থীদের কথা। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রথম আলোকে বলেন, সবাই নিজ নিজ প্রয়োজনেই জোটে অন্তর্ভুক্ত হয়েছে, কিন্তু জোটের শরিক জামাতকে নিয়ে বিএনপি নেতারা যা বলেন সেটা অনেক ক্ষেত্রে অপমানজনক। হয়তো এটা তাদের দলীয় সংস্কৃতিতে এতটা বেমানান নয়। এখানে বিএনপিকে একটু খোঁচা দিয়েছেন যে বিএনপির কালচারেই ঠিক নেই, কিন্তু জোট ভাঙা, বেরিয়ে যাওয়া আমাদের দিক থেকে আমরা কোনো ভূমিকা নেব না, এটা পরিষ্কার। তাহলে জামাত অবস্থান পরিষ্কার করে দিয়েছে। জামাতের নেতৃবৃন্দের অনেকের একটা আকাঙ্ক্ষা, মাঠ পর্যায়ের জামাতের লোকজন রোকনরা কিন্তু জোট চায় না, বিএনপি জামাত জোট চায় না।
তারা বারবার বলছে যে জামাত জোট বিষয়ে কী করবে, নানান সময় এই যে মারামারি, 3 নেতাকে মারধর ইত্যাদি ইত্যাদির উপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। জামাতের নায়েবে আমির স্পষ্ট করে দিয়েছে জোট থাকা না থাকা এগুলো বিষয়ে তারা নতুনভাবে তারা কিছুই করবে না, যে সিদ্ধান্ত দেওয়া হয় সেটাই মেনে নেবে। এখানে কিন্তু জামাতের অবস্থান ক্লিয়ার হয়ে গেল যে জোট ভাঙার কথা তারা কখনোই বলবে না। বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার বিরোধী বৃহত্তর ঐক্যে তারা কোনো দলকে বাদ দিয়ে নয়, সমমনা সব দলের সঙ্গে বোঝাপড়ার ভিত্তিতে যুগপৎ আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন। কারণ সবারই মূল লক্ষ্য একটা, সেটা হলো সেই সরকারের পতন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ঐক্যের কাজ এগোচ্ছে, সবার সঙ্গে কথা হচ্ছে, সরকারের পতন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সবাই একমত আছে। সবাই যুগপৎভাবে যার যার অবস্থান থেকে আন্দোলন শুরু করবে, এরপর চলার পথে যখন যা প্রয়োজন সেটাই করবে। এর মানে যুগপৎ আন্দোলন হবে, নতুন কোনো জোট বা এরকম নয়। যেহেতু ঐক্যফ্রন্ট জামাতকে চায় না, জামাত আবার এরকম চায় না, এই কারণে যুগপৎ আন্দোলন করবে, এটাও সে ক্লিয়ার হয়ে গেল। তো জাতীয় ঐক্যের কথা যেটা বলা হচ্ছে, বাকি এগুলো কিছু না। জাতীয় ঐক্য শুধু জাতীয় সরকারের কথা যেটা বলা হচ্ছে নির্বাচনে জয়লাভ করলে, এটার উপর একটা হিসাব নিকাশ আসতে পারে, কিন্তু আন্দোলন যুগপৎ হবে। এই রিপোর্টে অনেক কিছু ক্লারিফাই হয়েছে। তবে সেলিম জাহিদ জামাতের স্বাভাবিক কর্মকাণ্ডকে স্পেশাল হিসেবে দেখিয়ে গ্রামে গ্রামে কী করছে এরকম বলে একটু চমক সৃষ্টি করার চেষ্টা করেছেন। আসলে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক কাজকর্ম।